আসলে সিভিক ভলেন্টিয়াররা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনী এবং তাদের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে বিরোধী যে কোনো রাজনৈতিক দল মিছিল মিটিং ইত্যাদি করলে পরে সেখানে কোনো সমস্যা হলে পরে তারা ইচ্ছে মতো তাদের মারধর করবেন। পুলিশ আপনাকে আমাকে মোটরসাইকেল নিয়ে চলতে দেখলে পরে যে কোনো সময় ধরে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়, পলিউশন দেখতে চায়, ইন্স্যুরেন্স দেখতে চায়। সেই পুলিশের মোটরসাইকেল সেইটার 16 বছর ইন্স্যুরেন্স দেওয়া হয়নি। পার ডে 1.5-2 কোটি 2.5 কোটি টাকা খরচ করতে হবে সায়ন লাহিড়ীর মুক্তি দিয়ে হাইকোর্ট অন্যায় করেছে এইটা প্রমাণ করবার জন্য। আমাদের পরিষ্কার কথা হচ্ছে আমরা মানুষের এই আন্দোলনের পাশে আছি। যেখানে ঝান্ডা ছাড়া যাওয়া দরকার আমরা ঝান্ডা ছাড়া যাচ্ছি। দাদা, আমরা আরজিকর ইস্যুটাকে নিয়ে দেখছি একটার পর একটা অভিযোগ আসছে পুলিশের নিচু তলাতে সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশদের বিরুদ্ধে। গতকাল যে ঘটনাটা আমরা দেখলাম বিটি রোডে, সেখানে আন্দোলন করছিল মেয়েরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ার তিনি তার অব্যবহার করেন এবং ধাক্কা দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করেন এবং তারপর তিনি নাকি ক্ষমাও চেয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো গিয়ে এই সিভিক ভলেন্টিয়ারদের এত বাড়বাড়ন্ত কিসের? আসলে সিভিক ভলেন্টিয়াররা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনী। সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সুপারিশ অনুযায়ী তারা নিযুক্ত হবেন এবং তাদের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে বিরোধী যে কোনো রাজনৈতিক দল মিছিল মিটিং ইত্যাদি করলে পরে সেখানে কোনো সমস্যা হলে পরে তারা ইচ্ছে মতো তাদের মারধর করবেন এবং এটাই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পর থেকেই চালু হয়েছে। আমি কখনোই সমস্ত সিভিক ভলেন্টিয়ার হিসাবে যারা কাজ করেন তাদেরকে এর জন্য দায়ী করি না। পেটের দায়ে, বেকারত্বের দায়ে অনেকে চাপের মুখে পড়েও এটা করেন। এখন এই যে সিভিক ভলেন্টিয়ার গতকাল ঢুকে পড়লেন, জায়গাটা তো ব্যারিকেড দেওয়া ছিল, ব্যারিকেডটা তো পুলিশ দিয়েছিল, তাহলে পুলিশের ব্যারিকেড সিভিক ভলেন্টিয়ার ভাঙল। এইটা ওখানে যে কর্তব্যরত পুলিশ ছিলেন এই অভিযোগে সেই পুলিশের তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, তিনি সেটা করলেন না, উল্টে তাকে পালানোর রাস্তা দিলেন। পরে যখন এটা নিয়ে হইচই হলো এবং আন্দোলনকারীরা তারা ওয়েবসাইট ঘেঁটে দেখলো যে মোটরসাইকেলটা তিনি ব্যবহার করছেন পুলিশের, ওই মোটরসাইকেলটা 2008 সাল থেকে ইন্স্যুরেন্স ফেল, তারপরে কোনো দিন তার ইন্স্যুরেন্স দেওয়া হয়নি। মানে অব্যবস্থা কোন জায়গায় থাকলে, কোন স্তরে থাকলে এটা হতে পারে ভাবুন। যে পুলিশের মোটরসাইকেল, যে পুলিশ আপনাকে আমাকে মোটরসাইকেল নিয়ে চলতে দেখলে পরে যে কোনো সময় ধরে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়, পলিউশন দেখতে চায়, ইন্স্যুরেন্স দেখতে চায়, সেই পুলিশের মোটরসাইকেল সেইটার 16 বছর ইন্স্যুরেন্স দেওয়া হয়নি। মানে অরাজকতা, নৈরাজ্য কোন স্তরে পৌঁছলে এরকম ঘটনা ঘটে, এটা আমরা বোধহয় কাল রাতের এই ঘটনা থেকে নতুন করে আরেকবার বুঝলাম। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হয়েছেন। আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে জনমতের চাপে। আর আরজিকরের ঘটনা সেটা পুলিশের নিচু তলা না, সেটা পুলিশের উঁচু তলারা দায়ী। ধরুন আমি যদি এখানে নির্যাতিতার নাম বলি, আপনারা যদি দেখান, তাহলে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে, আপনারা দেখানোর জন্য আপনাদেরকে জরিমানা করবে। আচ্ছা, এই নির্যাতিতার নাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন কে? আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেনি? নির্যাতিতার নাম 3 বার লাইভ অনুষ্ঠানে কে বলেছেন? পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি গ্রেপ্তার হবেন না কেন? আপনি বললে গ্রেপ্তার হবেন, আমি বললে গ্রেপ্তার হব, বিনীত গোয়েল বললে গ্রেপ্তার হবেন না। এই যে তথাকথিত 40 ফুট বা 40 ফুট না যাই হোক বিষয়, সেখানে এত মানুষ ঢুকলেন কেন? কার দায়িত্ব? পুলিশের। এবং এই দায়িত্ব পালনের জন্য পুলিশের সর্বোচ্চ কর্তারা ওখানে পৌঁছেছিলেন। হঠাৎ ওইখানে পিজি হাসপাতালের ডাক্তার অভিক দে সকালবেলায় চলে এলেন কেন? মালদা হাসপাতালের ডাক্তার, শিলিগুড়ির জলপাইগুড়ির সুশান্ত রায়,
বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার সন্দীপ ঘোষের আপ্তসহায়কের কাজ করেন যিনি প্রসূন চট্টোপাধ্যায়, তিনি নাকি ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর। কী করে সম্ভব বলুন তো? ডাটা এন্ট্রির আজকে যা কাজ, বিশেষ করে ন্যাশনাল মেডিকেল কলেজের মতো একটা জায়গায়, এই কাজটা করে আর একটা মেডিকেল কলেজের অধ্যক্ষের আপ্তসহায়কের কাজ করা সম্ভব? তিনিও চলে এলেন, বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার চলে এলেন। এই যে সব চতুর্দিক থেকে এসে গেলেন, সকলের নামই বহুল আলোচিত, নামগুলো আমি আর বলছি না। এতগুলো লোক ওখানে কার ডাকে, কার কথায় হাজির হলেন, নাকি কাকতালীয়ভাবে হাজির হলেন? ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস তিনি হাজির হয়ে গেলেন। মানে এই এতগুলো লোকের হাজির হওয়া থেকে সন্দেহের শুরু যে সকালবেলায় এতগুলো লোক আরজিকর মেডিকেল কলেজে পৌঁছলেন কিভাবে, কেন, কার আহ্বানে, এবং তাদের সকলকে সেমিনার রুমে ঢুকতে দেওয়া হলো, বাধা দেওয়া হলো না, কার দায়, কার ব্যর্থতায়? এ দায়টা তো পুলিশকেই নিতে হবে। এদের সকলের কি জরুরি কাজ ছিল সেমিনার রুমে, যেখানে মৃতার শবদেহ পড়েছিল? এবং আরও অদ্ভুত হচ্ছে এইটা যে আমার এটা প্রথম থেকেই মনে হয়েছে, আমি একদম ডে বিগিনিংয়ে বলেছিলাম যে আমার নিজের ধারণা সেমিনার রুমে কিছু হয়নি। আমি এখনও আমার বিশ্বাসে অটল যে সেমিনার রুম ক্রাইম স্পট না। ডে ওয়ানে বোধহয় আমি একমাত্র এই কথাটা বলেছিলাম, আর কেউ বলেননি। আপনি খেয়াল করলে দেখবেন যে এত শক্তিশালী পিডাব্লিউডি আপনি কোথাও দেখেছেন? কোনো রাজ্যে, দেশে পিডাব্লিউডিকে 3টের সময় অর্ডার পেল পিডাব্লিউডি, 5টার সময় পিডাব্লিউডি কাজ শুরু করে দিল। আচ্ছা, প্রথমেই কি কি ভাঙলো? সেমিনার রুমের পাশে ডক্টরস রুম, আর সেমিনার রুম আর ডক্টরস রুমের মাঝখানে ওয়াশরুম। আচ্ছা, এই ধরনের অপরাধ যেই করুক না কেন, সে তো ওয়াশরুম ব্যবহার করবেই। এবং এই ধরনের মেডিকো সার্জিক্যাল কেসে যদি তার ভেতরে ক্রিমিনাল মোটিভ থাকে, তাহলে অপরাধ বিজ্ঞানের স্বাভাবিক মনস্তত্ত্ব অনুযায়ী সে কোনো ক্লু রেখে যাবে। এই ক্লুটা থাকার সবচাইতে বেশি সম্ভাবনাপূর্ণ জায়গা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, একদিকে যেমন রাজ্য পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে, সেরকম দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি সিবিআইয়ের তদন্ত বহুদিন ধরে চলছে, এবং সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, আবার তার বাড়িতে কখনো যাওয়া হচ্ছে, তদন্ত প্রক্রিয়া চলছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কখনো স্টোর রুমে, কখনো মর্গে, কখনো আরজিকরের এমার্জেন্সিতে, সব জায়গায় তারা তদন্ত করছে, কিন্তু কোনো গতি প্রকৃতি কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। আমি এটাকে দুভাবে দেখছি। একভাবে দেখছি এইটা যে সিবিআই যেন পশ্চিমবাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা না নেয়, আর আরেকভাবে দেখছি এইটা যে সিবিআই কি করছে কেউ জানতে পারছেন না। এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। সিবিআই আজকে কি করলো, সন্দীপ ঘোষকে কি প্রশ্ন করলো, সে কি জবাব দিল, সব যদি আপনি জেনে যান, তাহলে আর তদন্ত গোপন থাকে কি করে? ভরসা রাখছেন? এখন আমি ভরসা রাখছি এ কথাও বলছি না, ভরসা হারিয়ে ফেলছি এ কথাও বলছি না, কিন্তু আমি বলছি যে বাকি তদন্তগুলোর ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল, সিবিআই সূত্র থেকে জানা গেছে সারদার কেসে এই হয়েছে, সিবিআই সূত্র থেকে জানা গেছে নারদার কেসে এই হয়েছে, সিবিআই সূত্র থেকে জানা গেছে রোজভ্যালির কেসে এই হয়েছে, সিবিআই সূত্রে জানা গেছে অনুব্রত মণ্ডলের কেসে এই, সিবিআই সূত্রে জানা গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের কেসেই। আপনি দেখুন, সেই কোনো কেস কিন্তু শেষ পর্যন্ত বিচার পায়নি। এই কেসটার বাকিগুলোর থেকে একটা স্বতন্ত্র দিক হচ্ছে, এখন পর্যন্ত সিবিআই সূত্র থেকে জানা গেছে বলে কোনো কথা আসেনি। এটার একটা পজিটিভিটিও আছে। আবার
অনেকে যেরকম আশঙ্কা করছে যে আসলে সন্দীপ ঘোষকে রোজ ডেকে বসিয়ে রাখা হচ্ছে, চা খাওয়ানো হচ্ছে, কফি খাওয়ানো হচ্ছে, লাঞ্চ খাওয়ানো হচ্ছে, ডিনার খাওয়ানো হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, সেটাও হচ্ছে কিনা আমি তো জানি না। ফলে আসলে কি হচ্ছে জানি না, কিন্তু আমি বলছি এই না জানাটাই তো তদন্ত। আমি যদি সব জানবো তাহলে সিবিআই থাকার দরকার কি? আপনি যদি সব জানবেন তাহলে সিবিআই থাকার দরকার কি? সিবিআই এর মতো একটা তদন্ত সংস্থা, সে তদন্ত করছে, সেই তদন্ত তারা কোর্টের নির্দেশে করছে, তারা যা জানার ওর কোর্টকে জানাবেন। ফলে সুপ্রিম কোর্টকে দায়িত্ব নিতে হবে যে সিবিআই সঠিক তদন্ত করছে কি করছে না সেটা দেখার। সিবিআইয়ের কাছ থেকে কিছু জানা যাচ্ছে না, এটাকে আমি নেগেটিভ বলছি না, আমি বলছি সুপ্রিম কোর্টকে দায়িত্ব নিতে হবে সিবিআই তদন্ত সঠিকভাবে চলছে কি না সেটা দেখার। আচ্ছা, গতকালের যে ঘটনা ঘটেছে বিটি রোডের যে সিভিক ভলেন্টিয়ারের যে এই ব্যবহার, বা এর আগে আরজি করের ইস্যুটা নিয়ে আমরা দেখলাম ধৃত সঞ্জয় রায়, যিনি সিভিক ভলেন্টিয়ার, এই ইস্যুতে যখন আমরা সাধারণ মানুষকে প্রশ্ন করছি, স্থানীয় মানে এই বিটি রোড সংলগ্ন এলাকায়, তারা কিন্তু একেবারে ভয় পাচ্ছে এখনো পর্যন্ত পুলিশের বিরুদ্ধে কথা বলতে, যেখানে পুলিশ অন্যায় করছে। তারা নিজেরা বলছে যে না, আমাদের জীবনের ঝুঁকি হতে পারে। ঠিকই তো। গত 13 বছর ধরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে সাধারণ মানুষ ন্যায্য কথা বলতে ভয় পান। মানুষের এই ভয় পাওয়াটা তো একদিনে হয়নি। ধরুন, ইতিমধ্যে আমার কাছে খবর, বিভিন্ন থানাগুলো বিভিন্ন পুজো কমিটিগুলোকে ডেকে বলতে শুরু করেছে যে পুজোর থিম থেকে শুরু করে পুজো প্যান্ডেলের কোথাও যেন আরজি কর নিয়ে কোনো কিছু না থাকে। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে কোনো পোস্ট, কোনো পোস্টার, আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে কোনো থিম, এইসব কোনো কথা যেন পুজোর প্যান্ডেলকে ঘিরে না থাকে। এই যে পুজো কমিটিগুলোর এই উপরেই চাপ তৈরি করা হচ্ছে। ধরুন, কোনো একটা পুজো কমিটি তার গেটে লিখল, উই ডিম্যান্ড জাস্টিস ফর আরজি কর। তো কোনো অপরাধ নেই, আমি বিচার চাইছি। মুখ্যমন্ত্রীও তো বলছেন বিচার চাইছি। মুখ্যমন্ত্রী তো বলছেন 7 দিনে ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসি দেবেন। অভিষেক ব্যানার্জি বলছেন এনকাউন্টারে মেরে ফেলবেন। সম্ভব কি সম্ভব না স্বতন্ত্র প্রশ্ন, কিন্তু ওটাও তো একটা বিচার। তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে বলছেন বিচার চাইছেন, সেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, সেই পুলিশ দপ্তর পুজো কমিটিকে ডেকে বলছে আরজি কর কাণ্ড নিয়ে পুজো প্যান্ডেল এবং সংলগ্ন এলাকায় যেন কিছু না থাকে। মানে কি? ভয়ের বাতাবরণ তৈরি। আসলে ভয়ের বাতাবরণ তৈরিটা যদি শাসকের অভ্যাস হয়ে যায়, শাসক যখন বোঝে যে আমার কাউকে জয় করার ক্ষমতা নেই, আমার শুধু ভয় দেখানোরই ক্ষমতা আছে, সেই যে রবীন্দ্রনাথ লিখেছিলেন না, জয় করে তবু ভয় কেন তোর যায় না। শাসক নিজে ভয় পাচ্ছেন, তাই ভয় দেখাচ্ছেন। গত 27শে আগস্ট আমরা দেখেছিলাম নবান্ন অভিযান করেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তাদের তরফ থেকে করা হয়েছিল। কিন্তু যারা একেবারে মুখ্য সারিতে ছিলেন, প্রথম সারিতে যারা আন্দোলন করছেন, তার মধ্যে অন্যতম সায়ন লাহিড়ী। তাকে একটি মেন স্ট্রিম যে একটা সংবাদ মাধ্যমে তিনি একটা প্যানেলে বসার পর বেরিয়েই তাকে অ্যারেস্ট করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। তারপর তার আজকে তাকে তিনি হাইকোর্টের নির্দেশে তার জামিন মুক্তি হয়, এবং তারপরেই তিনি প্রথমে বেরিয়েই একেবারে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিলেন। কীভাবে দেখছেন বিষয়টা? সায়ন লাহিড়ী কাকে ধন্যবাদ দেবেন না দেবেন সায়ন লাহিড়ীর ব্যক্তিগত বিষয়। আমরা প্রথম থেকেই বলেছি যে এটা কোনো ছাত্র সমাজের আন্দোলন না। খুব কমন সেন্স, যেদিন ইউপিএসসির পরীক্ষা থাকে, যেদিন এনইটির পরীক্ষা থাকে, সেদিন কোনো দায়িত্বশীল ছাত্র সংগঠন কোনো সংগ্রাম, কোনো মুভমেন্ট ডাকতে পারে না। কারণ ইউপিএসসির পরীক্ষা, এনইটির পরীক্ষায় যারা বসে তারা সবাই ছাত্র, এবং ক্রিম ছাত্র তারা। সেই ছাত্রদের বাদ দিয়ে ছাত্র সমাজের মুভমেন্ট হয় না। কিন্তু ঘটনাচক্রে ঠিক সেই রকম একটা দিনকে বাছা হয়েছিল। আমরা প্রথম থেকেই অনুমান করেছিলাম যে এর পেছনে বিজেপি রাজনৈতিক দলের রাজনৈতিক অভিসন্ধি আছে, এবং এটা আরএসএস পরিচালনা করছে। আমরা এই কথাগুলো বলেও ছিলাম। ন্যাচারালি সায়ন লাহিড়ী তার বাইরের কেউ নন।
এখন সায়ন লাহিড়ীর কি RSS করার অধিকার নেই? নিশ্চয়ই আছে। বিজেপি করার অধিকার নেই? নিশ্চয়ই আছে। বিজেপি করলেই তাকে গ্রেপ্তার করতে হবে কেন? সুতরাং হাইকোর্ট যে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আমি তাতে খুশি। আবার রাজ্য সরকারের আর খেয়ে দেয়ে কাজ নেই, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে তাকে সুপ্রিম কোর্টে চলে যেতে হলো। আবার এই রকম পার ডে 1.5-2 কোটি 2.5 কোটি টাকা খরচ করতে হবে সায়ন লাহিড়ীর মুক্তি দিয়ে হাইকোর্ট অন্যায় করেছে এইটা প্রমাণ করবার জন্য। সরকার কি তাই মনে করছে? আমি মনে করছি না। সরকার কি সায়ন লাহিড়ীকে এতটা প্রভাবশালী মনে করছে? না হলে একটা সায়ন লাহিড়ী একটা এই আন্দোলনের মধ্য দিয়ে 2 দিন টিভিতে মুখ দেখিয়েছে, সরকার তাকে সেলিব্রিটি বানাতে চাইছে কেন? সরকার কি তাহলে চায় যে এই আন্দোলনটাও, আরজি করের আন্দোলনটাও তৃণমূল আর বিজেপির বাইনারিতে বিভক্ত হোক? এটা কি সরকারের চাওয়া? না হলে সায়ন লাহিড়ীকে এত পাত্তা দেওয়ার, এত গুরুত্ব দেওয়ার অন্য কোনো কারণ তো আমার মাথায় আসছে না। গ্রেপ্তার করেছিল পুলিশ, হাইকোর্টে গেছে, হাইকোর্ট জামিন দিয়েছে, ছেড়ে দিয়েছে, মিটে গেল মামলা। আবার যদি ভবিষ্যতে কোনো মুভমেন্ট করে, সেই মুভমেন্ট থেকে যদি পুলিশকে ঢিল ছোড়া হয়, তাহলে যদি পুলিশ মনে করে তার নেতা হিসাবে গ্রেপ্তার করার করবে। কিন্তু তার জন্য এই গ্রেপ্তারটা বা এই যে ছেড়ে দেওয়াটা হাইকোর্টের, সেইটা ভুল, এটা সুপ্রিম কোর্টকে দিয়ে এই রায়টা বের করিয়ে আনার জন্য আমার আপনার ট্যাক্সের টাকার পার ডে 2-2.5 কোটি টাকা ব্যয় করতে হবে, এতখানি গুরুত্বপূর্ণ ব্যাপারটা না। ব্যাপারটা তখনই গুরুত্বপূর্ণ হতে পারে সরকারের বিবেচনায় যদি সরকার বাকি 5টা বিষয়ের মতো এই বিষয়টাকেও তৃণমূল এবং বিজেপির বাইনারিতে বিভক্ত করতে চায়। কিন্তু এই উদ্দেশ্য সফল হবে না, কারণ এই আন্দোলনটা সাধারণভাবে সাধারণ মানুষের আন্দোলন হয়ে গেছে। আমরা কখনো দাবি করি না, দাবি করব না, দাবি করাটা অন্যায় হবে, ভুল হবে যে আমরা বামপন্থীরা করছি না। আমাদের পরিষ্কার কথা হচ্ছে আমরা মানুষের এই আন্দোলনের পাশে আছি। যেখানে ঝান্ডা ছাড়া যাওয়া দরকার আমরা ঝান্ডা ছাড়া যাচ্ছি, আর আমাদের দল বামফ্রন্ট তাদের যে স্বতন্ত্র অস্তিত্বের আন্দোলন তাও আমরা সংগঠিত করছি ঝান্ডা নিয়ে। কিন্তু এই আন্দোলনটা মানুষের আন্দোলন, সেই আন্দোলনটার দখলদারিত্ব নেওয়ার আমাদের কোনো আগ্রহ নেই, কোনো ইচ্ছে নেই। আমরা কোথাও সেই চেষ্টা করিনি, কোথাও সেই চেষ্টা করব না। মানুষের আন্দোলনই এটা থাকবে এবং আমরা মানুষের সাথে থাকব।